এই অডিও স্টোরি শুধুমাত্র গল্প বলা ও গল্প শোনার আনন্দের জন্য নির্মিত। কোনো রকম কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয়। জিজি বিষয়ে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে আবার নতুন একটি গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আজ। আজকের গল্প চিরঞ্জীব সেন মহাশয়ের লেখা মানুষ এক ছায়া দুই। সেই কবে, এখন থেকে 2500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, খ্যাতনামা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার হিস্টোরিক নামক গ্রন্থে 3য় খণ্ডে লিখেছেন, ভারতের কাশ্মীর সীমান্তে ও ভারতের উত্তর পশ্চিমে কারাকোরাম মালভূমি অঞ্চলে একরকম পিপিলিকা তাদের বাসা তৈরি করবার সময়, মাটি খোঁড়বার সময় প্রচুর বালি বের করে। আর সেই বালির সঙ্গে মিশে থাকে প্রচুর গুঁড়ো সোনা। ওইসব অঞ্চলের জঙ্গি উপজাতিরা মাটি খুঁড়ে সোনার বালি সংগ্রহ করে। কিন্তু হেরোডোটাস একটু ভুল বলেছিলেন। তিনি এই তথ্য সংগ্রহ করেছিলেন প্রাচীন কোনো পারসিক পুঁথি থেকে। তিনি লিখেছিলেন এই পিপিলিকা শেয়ালের থেকে বড়, কিন্তু কুকুরের থেকে ছোট। পিপিলিকা কখনোই এত বড় হয় না, আসলে ওগুলি কাঠবেড়ালির মতো এক প্রকার প্রাণী। অধুনা ডক্টর মাইকেল পাইসেল নামে একজন ফরাসি বিজ্ঞানী হিমালয়ের ওই অঞ্চলে অভিযান চালিয়ে ওই প্রাণীর সন্ধান পেয়েছেন ও তারা যে সোনার বালি আহরণ করে তাও তিনি দেখেছেন। অতএব হেরোডোটাসের ওই তথ্য উড়িয়ে দেওয়া যায় না। হেরোডোটাসের কাহিনী পড়ে আলেকজান্ডার দি গ্রেট এবং সুলেমান দি ম্যাগনিফিসেন্ট স্বর্ণ আহরণকারী পিপিলিকার সন্ধানে অভিযান চালিয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। ডক্টর মাইকেল পাইসেলের এই আবিষ্কারের খবর পেয়ে একজন ভারতীয় দুঃসাহসিক অভিযাত্রী স্থির করেছেন তিনি ভারত সীমান্তে লাহুল ও স্পিতির দুর্গম অঞ্চলে অভিযানে যাবেন। ওই অঞ্চলে নাকি স্বর্ণ আহরণকারী ওই প্রাণী দেখা যায়। অভিযাত্রীর নাম নটরাজন। তিনি ভারত সরকারের অনুমতি লাভ করেছেন। যে কাহিনী আজ আমরা শুনতে যাচ্ছি সেই কাহিনীর সঙ্গে এই অভিযান জড়িত, তাই হেরোডোটাস ও ডক্টর মাইকেল পাইসেলের নাম উল্লেখ করতে হলো। আমি একজন লেখক, কিছু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি। বই লিখে আমার ভালোই আয় হয়। পৈতৃক সম্পত্তি ও কিছু গচ্ছিত অর্থ আছে। মা বাবা কবেই গত হয়েছেন। আমি বিয়ে করার আগে পর্যন্ত আমার বোন ললিতা সংসার দেখাশোনা করত। ললিতাকে সুন্দরী বলা যায়। শান্ত, কম কথা বলে, নিয়মনিষ্ঠ, কিন্তু বেচারি একটা গোপন ব্যথা লুকিয়ে রাখে। তাকে দেখলে আমার ও আমার স্ত্রীর কষ্ট হয়। আমার বিয়ের পর ললিতা অনেকটা সহজ হয়েছিল। বৌদির সঙ্গে তার খুব ভাব। আমার ছেলে দুটিও ললিতাকে আন্টি বলতে অজ্ঞান। ললিতার ওই গোপন ব্যথাটুকু ছাড়া আমাদের ছোট পরিবার সুখী পরিবার। বিজন আমার স্ত্রীর পিস্তুত ভাই। আমার বিয়ের সময় বিজনের সঙ্গে ললিতার পরিচয় হয়। বিজন ছেলেটা ভালো, স্বাস্থ্যবান, বিজ্ঞানের স্নাতক। হালে দার্জিলিংয়ে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে পর্বতারোহণে প্রশিক্ষণ নিয়ে এসেছে। তার আগেও পরে হিমালয় ট্রেকিংও করেছে। বিজন একটা চাকরি করে, তবে সে চাকরিতে সে সন্তুষ্ট নয়। সে এমন একটা চাকরি চায় যাতে তাকে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হবে। কোনো অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতেও তার আপত্তি নেই। বিজু, তুমি অ্যাডভেঞ্চার চাও তো তোমাকে আমি রেলওয়ার্ডে সিকিউরিটি গার্ডের চাকরির ব্যবস্থা করে দিতে পারি। ওয়াগন ব্রেকারদের সঙ্গে অনেক অ্যাডভেঞ্চারের সুযোগ পাবে। গুলি ছুটবে, দনাদন দনাদন। এই বলে রঞ্জন বিজনের মুখের সামনে 2 হাত বাড়িয়ে বন্দুক চালাবার ভঙ্গি করে। তবে রঞ্জন একটা কাজ করেছে। রঞ্জন চিত্রশিল্পী, ছবি আঁকে। সব রকম ছবি সে আঁকতে পারে। প্রদর্শনীতে তার ছবি বিক্রিও হয়। অনেক ক্যালেন্ডারে তার আঁকা ছবি দেখা যায়। সে বিজনের একখানা পোর্ট্রেট এঁকে ফেলল, শুধু 2 রঙে, কালো আর নীল। কোমরে 2 হাত রেখে বিজন সজ্জা দাঁড়িয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। ভালোই চেনা যাচ্ছে। ছবিখানা সে ললিতাকে উপহার দিল। ললিতা ছবিখানা পেয়ে ভারী খুশি। সেখানে সে বাঁধিয়ে ডাইনিং স্পেসের দেওয়ালে টাঙিয়ে রাখল। আমরা 2 ভাই ললিতাকে লতি বলে ডাকি। বোনটি আমাদের বড় আদরের। আর বিজন আমাদের ভাইয়ের মতো। বিজন ভালো একটা চাকরি পেলেই ভাবছি ওদের বিয়ে দেব। ললিতা ভারী সুন্দর গান গায়। বিশেষ করে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলি তার খুব প্রিয়। রজনীকান্তের ও রামপ্রসাদের গান সে নিখুঁত সুরে গাইতে পারে। ঘরখানি সে সুরে ভরিয়ে দেয়।
এইভাবে আমাদের চলছিল। আমরা ভালোই আছি, আমরা অল্পে সন্তুষ্ট, অভাব অভিযোগ নেই। এমন সময় একদিন সকালে বিজন একখানা ইংরেজি খবরের কাগজ হাতে হাজির, বেশ উত্তেজিত। জিজ্ঞাসা করি, কি খবর বিজন? কোনো গরম খবর? রেডিওতে তো সেরকম কিছু শুনলুম না। না দাদা, কোনো গরম নয়, তবে আমি একটা চাকরি পাচ্ছি, আর এই সঙ্গে আমার জিগরি দোস্ত রমেশও একটা চাকরি পেতে পারে। এই যে বিজ্ঞাপনটা পড়ে দেখুন। বিজ্ঞাপনটা দিয়েছেন জনৈক ডক্টর নটরাজন। হিমালয়ে দুর্গম লাদাখ, লাহুল ও স্পিতি অঞ্চলে অভিযান চালাবার জন্য বটানি ও জুওলজিতে একজন সায়েন্স গ্র্যাজুয়েট চাই। পর্বতারোহণ ও ট্রেকিংয়ের অভিজ্ঞতা অবশ্যই থাকা চাই। এছাড়া একজন ডাক্তার চাই। হিমালয়ের আবহাওয়ার সঙ্গে পরিচয় থাকলে অগ্রাধিকার। কলকাতার এক হোটেলে ডক্টর নটরাজনের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। বিজনের জন্য চা এসে গিয়েছিল। সে কাপে চুমুক দিচ্ছিল। জিজ্ঞাসা করলুম, তুমি দেখা করবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই, এই চাকরি আমার হবেই সঞ্জয়দা। ওরা লোক পাবে কোথায়? সব কোয়ালিফিকেশন আমার আছে। আর আমার বন্ধু রমেশ, ও তো ডাক্তার, মিলিটারিতে ডাক্তারের চাকরি করেছে। আমরা দুজনেই আজই হোটেলে ডক্টর নটরাজনের সঙ্গে দেখা করব। আমরা দু ভাই সঞ্জয় আর রঞ্জন, আমরা ভেবেছিলাম আমাদের বোন ললিতা বোধহয় বাধা দেবে, কিন্তু সে তো বিজনকে উৎসাহ দিল। বিজন এসে বলল, ডক্টর নটরাজন আমার কথা ভেবেই বিজ্ঞাপন দিয়েছেন। আজ বিকেলেই সুখবর পাবে। আমার প্রিয় খাবার গরম ফুলকো লুচি আর হিঙ্গে আলুর দম খাওয়াতে হবে। আমি এখন আসছি। বিকেলে হাসি মুখে ফিরে এলো বিজন। তার বন্ধু রমেশকেও এনেছে। ঘরে ঢুকেই বলল, ময়দা মাখা হয়েছে? সুখবর, গুড নিউজ। আমরা দুজনেই মনোনীত হয়েছি। আপাতত আমাদের আলমোড়া যেতে হবে, সেখান থেকে যাত্রা শুরু হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিসের অভিযান আর কোথায় কোথায় যেতে হবে? লাদাখের লাহুল ও স্পিতি অঞ্চলের দুর্গম এলাকায় কাঠবিড়ালির মতো একরকম প্রাণী আছে। তারা পাহাড়ের গায়ে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। গর্ত খুঁড়ে তারা যখন মাটি তোলে তখন তার সাথে বালিও ওঠে, আর সেই বালিতে থাকে স্বর্ণচূর্ণ, সোনার বালি। রঞ্জন পাশের ঘরেই ছিল, বেরিয়ে এসে বলল, সব শুনতে পেয়েছি। তোমার তো একটা ক্যামেরা আছে, আমার জন্য পাহাড়ের কিছু ছবি তুলে আনবে, যা দেখে আমি ছবি আঁকবো। বিজন যখন উৎসাহ ভরে সকলের সঙ্গে কথা বলছিল, আমি তখন তার বন্ধু রমেশকে লক্ষ্য করছিলাম। দেখলুম সে শুধু ললিতাকেই দেখছে। ললিতা ছাড়া আর তার কোনো দিকে মন নেই। এটা এটা আমার পছন্দ নয়, কিন্তু কিছু বলতেও তো পারছি না। রমেশ ললিতার দিকে বিশেষ মনোযোগ না দিলেও যুবকটিকে আমার পছন্দ হচ্ছিল না। এরপর কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে একদিন বিজন এসেছিল। তার কাছ থেকে জানা গেল ওরা ডক্টর নটরাজনের কাছ থেকে চিঠি ও টাকা পেয়েছে। সঙ্গে কি কি জিনিস নিতে হবে তার একটা তালিকাও পেয়েছে। আর বিশেষভাবে বলা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স করা না থাকলে তা যেন যাত্রার আগে করে নেওয়া হয়। প্রিমিয়াম জমা দেওয়ার টাকাটা অভিযাত্রী দল থেকে পাওয়া যাবে। নিয়মিত কোনো বেতন দেওয়া হবে না। অভিযান শেষ হলে একটা থোক টাকা দেওয়া হবে। বিজন বলল, টাকা কে চায়? আমি কি টাকার জন্য যাচ্ছি নাকি? যাত্রার একটা তারিখ ঠিক করে দেওয়া হয়েছে, তবে আলমোড়া থেকে নয়। ওদের যেতে বলা হয়েছে দিল্লি। দিল্লি থেকে ওরা প্লেনে চড়ে যাবে লাদাখ, যেখানে আছে পৃথিবীর সর্বোচ্চ বিমান ক্ষেত্র। এটা সামরিক দিক থেকে বিচার করে করা হয়েছে। লাদাখে 7 দিন থাকতে হবে, সেখানে কিছু প্রশিক্ষণ নিতে হবে। তারপর লাহুল ও স্পিতির দিকে যাত্রা। তারপর সেখান থেকে মূল অভিযান শুরু হবে। যেতে হবে দুর্গম অঞ্চলে। সেদিন মার্চ মাসের 4 তারিখ। মার্চ মাসেরই 7 তারিখে ওরা কলকাতা থেকে যাত্রা করবে। ডক্টর নটরাজন দিল্লি চলে গেছেন। মার্চ মাসের 6 তারিখে বিকেল হবার আগেই রমেশকে নিয়ে বিজন এলো। তখন চায়ের সময় হয়েছে। আমাদের ছোট বাড়ির সংলগ্ন ছোট্ট একটা বাগান ছিল। সবুজ ঘাসের ছোট লন ঘিরে মরশুমি ফুলের বেড়া। এই সময় নানা রকম রঙিন ফুল ফুটেছে। ফ্লক্স, সলভিয়া, সুইট পি, ডায়ান্থাস। রঞ্জন বলল, দাদা, বাগানের লনে সবাই মিলে চা খাওয়া যাক। সে নিজেই বেতের চেয়ার ও মোড়া এবং একটা ছোট টেবিল নিজেই বয়ে নিয়ে যেতে লাগলো। রমেশও সাহায্য করতে এগিয়ে এলো। টেবিল ঘিরে 6টা চেয়ার ও মোড়া সাজানো হলো। যথাসময়ে দীপালি, মানে আমার স্ত্রী,
ও ললিতা দুজনে মিলে টিপট ইত্যাদি সাজিয়ে দিল। কিছু খাবারও তৈরি করেছিল, তাও এনে সাজালো। রমেশ যেন দীপালিকে নয়, লতুকে সাহায্য করতে অতিমাত্রায় ব্যস্ত। এটা আমার মোটেও ভালো লাগছিল না। লতুর মুখেও বিরক্তি ফুটে উঠেছিল। চা পর্ব শেষ হওয়ার পর বিজনদের আসন্ন অভিযান নিয়ে আলাপ আলোচনা চলতে লাগলো। সময় কেটে যায়, নানা রকম কথা হয়, ললিতার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। হারু এসে বলে টেবিলে খাবার সাজানো হয়েছে। ডাইনিং স্পেসে ঢুকে দেখি রঞ্জন আর রমেশ এসে গেছে। দীপালি একটা চেয়ারে বসে কিছু টুকিটাকি কাজ করছিল। রমেশ একটা চেয়ারে বসে কয়েক সেকেন্ডের জন্য। তার বিপরীতে ছিল রঞ্জন রাখা বিজনের সেই ছবি। ছবিখানায় আলো পড়ে চকচক করছিল। রমেশ উঠে ললিতার পাশের চেয়ারে বসে বলল, ছবিতে আলো প্রতিফলনে আমার চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে। তা নয়, আমি রমেশের মতলব ধরতে পেরেছি। সে ললিতার পাশে বসতে চায়। খেতে খেতে আমরা পরস্পরের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু রমেশ প্রায় ললিতার কানের কাছে মুখ নিয়ে যে বিড়বিড় করে কি বলে যাচ্ছে। ফলে বেচারি ললিতা খেতেই পারছেন না। তাছাড়া সে রীতিমতো বিরক্ত। রমেশের বকবকানি সে কিছুক্ষণ সহ্য করলো। তারপর সে হঠাৎ টেবিল ছেড়ে উঠে নড়ে বলল, বড়দা, আমার মাথাটা কেমন ঘুরে উঠলো, আমি শুতে যাচ্ছি। বৌদি, তোমরা কিছু মনে করো না, আমি পরে খাবোক্ষণ। ললিতার উঠে যাওয়াটা আমাদের ভালো লাগলো না। ঘরের আবহাওয়া যেন গুমোট হয়ে গেল। আবহাওয়া হালকা করার জন্য রঞ্জন উঠে তার স্টিরিওতে একটা গান বাজিয়ে দিল। আমার মনে হলো রমেশ এমন কিছু একটা বলেছে যা লতু সহ্য করতে পারেনি। রমেশ জানে না লতু মোটেও হালকা মেয়ে নয়। পরে জানা যাবে কি বলেছে। কিন্তু রমেশ বিজনের অন্তরঙ্গ বন্ধু, তাকে আমরা কিছু তো বলতে পারি না। আমাদের সকলের মন খারাপ হয়ে গেল। যাই হোক, খাওয়া শেষ হলো। এবার ওরা যাবে। আমি বিজনকে বললাম, লতুর সঙ্গে দেখা করে যাও। দোতলায় লতুর একটা নিজস্ব ছোট ঘর আছে। 5 মিনিটের মধ্যে বিজন ফিরে এলো। তার মুখ থমথম করছে। রমেশের দিকে একবার চাইল, কিছু বলতে যেয়েও বলল না। আমাকে ও রঞ্জনকে বলল, দাদা, ছোটদা, কবে ফিরবো বলতে পারছি না, তবে আমার জন্য শুভ কামনা করো, যেন সফল হয়ে ফিরে আসতে পারি। হিমালয়ের দুর্গম অঞ্চল থেকে আমরা ফিরবো কিনা বলতে পারি না। আমার 3 কুলে কেউ নেই, লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো কে পাবে? তবুও একজনের নাম লিখে তাকেই নমিনি করেছি। আমরা কিছু না বলে ওদের খানিকটা এগিয়ে দিলাম। বিজন, সুযোগ পেলে খবর দেওয়ার চেষ্টা করো। বিজন একবার পিছন ফিরে ওপরের দিকে চাইল। জানালায় ছলছল মুখে ললিতা দাঁড়িয়েছিল। দিল্লি পৌঁছাবার পর বিজন আবার আমার স্ত্রী দীপালিকে একখানা চিঠি দিয়েছিল। তারা পরদিনই লাদাখ অভিমুখে যাত্রা করবে। লাদাখে পৌঁছেও বিজন আমাদের প্রত্যেকের নামে চিঠি দিয়েছিল। লিখেছিল মার্চ মাস হলেও ওদের তুষার ঝড়ের মুখে পড়তে হয়েছিল। এর প্রায় 10 দিন পরে আমরা আরও একখানা চিঠি পেয়েছিলাম, এবং সেইটাই তার শেষ চিঠি। এরপর 3-4 মাস কেটে গেল। বিজন বা অপারেশন গোল্ড ডিগারের কোনো খবর নেই। তবে 3 মাস পরে একটা ছোট্ট খবর পাওয়া গেল। যারা এই অভিযানের আয়োজন করেছিল দিল্লিতে তাদের একটা অফিস ছিল। ঠিকানা ও ফোন নম্বর বিজন আমাদের জানিয়েছিল। রঞ্জন দিল্লিতে তাদের অফিসে ফোন করলো। তারা বলল তারাও বিশেষ কিছু জানে না। গত সপ্তাহে তারা একটা খবর পেয়েছে যে সকলে নিরাপদে আছে। কাঠবেড়ালি জাতীয় সেই প্রাণীটির সন্ধান পাওয়া গেছে, বেশ কয়েকটা দেখাও গেছে, কিন্তু সোনার বালি এখনো পাওয়া যায়নি। এর বেশি ওরা কিছু জানে না বা আমাদের জানালো না। তবে ওরা বলেছে খবরের কাগজের পাতায় নজর রাখতে। অভিযাত্রী দল সফল হলে খবরের কাগজ মারফত তা জানানো হবে। তারপর থেকে আমরা প্রতিদিনই খবরের কাগজের ওপর নজর রাখতে লাগলাম। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন দুপুরে ললিতা ডাইনিং স্পেসে বসে একখানা বই পড়ছিল, আর মাঝে মাঝে বিজনের সেই ছবিখানা দেখছিল। দাদা, বৌদি, ছোটদা। রঞ্জন তখন বাড়ি ছিল না। আমি আর দীপালি ছুটে এলুম। লতুর মুখে কথা নেই, তার 2 চোখ বিস্ফারিত, দর দর করে গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ছবির দিকে তর্জনী তুলে কি যেন দেখাচ্ছে। আমরা দুজনেই জিজ্ঞাসা করলুম, কি হয়েছে রে লতু, ভয় পেলি কেন?
তোমাদের চোখ নেই? ছবিখানা ভালো করে চেয়ে দেখো। বিজুর ঠোঁটের হাসিটুকু মিলিয়ে গেছে, হাত দুটো দুটো ঢলে পড়েছে হতাশায়। দাদারে, আমার সর্বনাশ হয়ে গেল, আমার স্মৃতির সিঁদুর পরা হলো না বল। দীপালি তার পাশে বসে পিঠে হাত বুলোতে বুলোতে বলল, তুই ভুল দেখেছিস লতু, তাই কখনো হয় নাকি? মিছে ভাবিস না, সব ঠিক আছে, বিজু ঠিক ফিরে আসবে। লতু কিছুই ভুল দেখেনি। আমরাও সব হয়ে দেখলুম। ছবির বিজনের মুখ ম্লান, দুই হাত দুই পাশে ঝুলছে। আমি ভুল দেখছি না, ঠিকই দেখছি। রঞ্জন বাড়ি ছিল না। সে ফিরতেই তাকে সংক্ষেপে ঘটনা বলে বললুম, তুই এক্ষুনি অপারেশন গোল্ড ডিগারের দিল্লি অফিসে ফোন কর। লতা কোথায়? সে ওপরে নিজের ঘরে আছে। রঞ্জন তখনই দিল্লিতে ফোন করলো। যে সংবাদ আমরা শুনতে চাইনি, সেই গভীর বেদনাদায়ক সংবাদ আমাদের শুনতে হলো। এক দুর্ঘটনায় বিজন মারা গেছে। দুর্ঘটনা কি এবং কি করে ঘটলো তা এখনো জানা যায়নি। দীপালিকেও ডেকে এই দুঃসংবাদ জানানো হলো। বেচারি ভীষণ মুচড়ে পড়ল, কান্না রোধ করতে পারল না। বলল, এই খবর আমি লতুর কাছ থেকে কি করে লুকিয়ে রাখবো? লুকিয়ে রাখতে হবে। লতু অনুমান করেছে, তবুও আমরা খবরটা বেচারিকে শোনাতে পারবো না। সময় বসে থাকে না। আমরা অভিনয় করে যাচ্ছি, স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। লতু কিছুতেই নিজেকে বেঁধে রাখতে পারছে না। আমাদের ক্রমাগত বলছে, দাদা, ছোড়দা, তোরা বিজুর খবর আনতে পারবি না? রঞ্জন বলল, ওদের দিল্লি অফিসে কয়েকবার ফোন করেছিলাম, কোনো সাড়া পাইনি। খবরের কাগজেও কোনো খবর পাচ্ছি না। আরও কয়েকটা দিন কেটে গেল। লতু নিজের ঘরে নিজেকে বন্দি করে রেখেছে, নিচে কদাচিৎ নামে। তখন দুপুর। আমি নিচে আমার ঘরে বসে প্রুফ দেখছি। এমন সময় ঘরে ঢুকলো রমেশ। প্রথমে তাকে চিনতে পারিনি। লোকটা যেন কুঁজো হয়ে গেছে, দাড়ি বেশ বড় হয়েছে, দৃষ্টি বিহ্বল। একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। দেখে মনে হলো সে রীতিমতো ভীতিগ্রস্ত। মাঝে মাঝে পিছন ফিরে কি যেন দেখছে। জিজ্ঞাসা করলুম, কি ব্যাপার? পাহাড়ে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বিজন মারা কি করে গেল? কবে ফিরলে তোমরা? লোকটাকে আমরা পছন্দ করি না, তবুও বিজনের খবর জানবার জন্য ওকে তাড়িয়ে দিলুম না। রমেশ বলল, বলছি এক গ্লাস জল। হারু বেচারা তখন ঘুমোচ্ছিল। আমি নিজেই তাকে জল এনে দিলুম। জল পান করে গ্যালাস নামিয়ে রেখে রমেশ শুরু করলো। আমাদের অনুসন্ধান কাজ বেশ ভালোই চলছিল। যে প্রাণী মাটি খুঁড়ে সোনার বালি তুলে আনে, সেই প্রাণীর সন্ধানও পেয়েছিলুম। এই কাজ চালাবার সঙ্গে সঙ্গে আমরা কীট পতঙ্গ, প্রজাপতি ও গাছপালার নমুনা সংগ্রহ করছিলুম, ফটোও তুলেছিলুম। তখন আমরা তিব্বত সীমান্তে। তিব্বতের সীমানা অতিক্রম করা যাবে না। সেদিন আমিও বিজন অনুসন্ধান কাজ চালাচ্ছি। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। মাঝে মাঝে কুয়াশা হচ্ছে, তখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এই রকম একবার কুয়াশা সরে যেতে আমরা দুজনে আবার চলতে আরম্ভ করলুম। বিজন হঠাৎ থেমে গেল, আঙুল তুলে আমাকে একটা গাছ দেখালো। গভীর খাদের ধারে একটা গাছ, 5-6 ফুট উচ্চতা, কুল গাছের মতো পাতা, অজস্র ফল ধরেছে, আকারি সুপুরির মতো, রং উজ্জ্বল হলদে। এমন গাছ আমরা দেখিনি কখনো। শুধু তাই নয়, গাছটির ডালে ডালে বসে অনেক প্রজাপতি। বিজন গাছের দিকে গেল, প্রজাপতি সংগ্রহ করবে। গাছের ফল ও পাতাও চাই। বিজনকে এগিয়ে যেতে দেখে আমি বললুম, সাবধান বিজন, পাশেই গভীর খাদ, সাবধান, নাইবা গেলে। বিজন শুনল না। গাছের কাছে যেতেই সব কটা প্রজাপতি উড়ে গেল। 2-1টা বড় রঙিন প্রজাপতি তখনও বসেছিল। একটা বড় চ্যাপ্টা পাথর ছিল। বিজন সেই পাথরে উঠল। আর বলবো কি, বিজন সেই পাথরে ওঠার সঙ্গে সঙ্গে পাথরটা উল্টে গেল, আর বিজন চকিতে অদৃশ্য সেই খাদে পড়ে গেল। এই পর্যন্ত বলে রমেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। আমিও স্থাণুর মতো বসে আছি। রঞ্জন বাড়ি নেই। চোখের সামনে শুধু লতুর মলিন মুখ ভাসছে। রমেশ আবার আরম্ভ করল। আমি তখনই প্রায় 1 কিলোমিটার হেঁটে আমাদের ক্যাম্পে যেয়ে সেই দুঃসংবাদ শোনালুম।
হইচই পড়ে গেল, কিন্তু মুশকিল হলো যে তখনই উদ্ধার কাজ আরম্ভ করা গেল না। গভীর কুয়াশা যখন কাটলো তখন সন্ধ্যা হয়েছে, অতএব সেদিন কিছু করা গেল না। পরদিন সকালে রোদ উঠতে না উঠতেই আমরা দল বেঁধে খাদের দিকে যাত্রা করলুম। অনেক পরিশ্রম করে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেই খাদে পৌঁছে খানিকটা নিচে নামতে পারলুম, কিন্তু নিচে কিছুই দেখা যাচ্ছে না। একজন একটা পাথর ফেললো, পাথর পড়বার কোনো আওয়াজও পাওয়া গেল না। তবুও আমরা বেলা 3টে পর্যন্ত অনেক চেষ্টা চালালুম, কিন্তু বৃথা। আমাদের বিজন চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা পারলুম না, আমাদের ক্ষমা করবেন। শোনো রমেশবাবু, সব শুনলুম, আমার বলার কিছুই নেই। তবুও একটা কথা বলছি, তুমি আমাদের বাড়ি আর এসো না। ললিতার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না, কথাটা মনে রেখো। রমেশ চলে গেল। আমার মনের ভেতরে কে যেন বলল, রমেশ সত্যি কথা বলেনি। ওর বলবার ধরনটাই কীরকম, বেশ সন্দেহজনক। এখন আমাদের চেষ্টা করতে হবে ডক্টর নটরাজনের সঙ্গে যোগাযোগ করার। মনে হয় তিনি দিল্লি ফিরেছেন। রঞ্জন ফিরতেই তাকে বললুম দিল্লিতে একবার ফোন করতে। সৌভাগ্যক্রমে ডক্টর নটরাজনকেই পাওয়া গেল। তিনি বললেন দলবল নিয়ে তিনি গতকাল মাত্র দিল্লি ফিরেছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিজন মারা গেছে। 2-3 দিনের মধ্যে তিনি প্রেস কনফারেন্স ডাকবেন। খবরের কাগজ পড়লে সব জানা যাবে। রমেশ, হ্যাঁ, তার মাথায় মনে হয় কোনো গণ্ডগোল হয়েছে। বন্ধুকে হারিয়ে এমন হতেই পারে। ডক্টর নটরাজন বোধহয় কোনো কারণে ব্যস্ত ছিলেন। বেশিক্ষণ কথা বলা গেল না। 3-4 দিন কেটে গেল। বিজন যে মারা গেছে এই খবর যথাসাধ্য চেষ্টা করে চেপে রাখা হয়েছে। সৌভাগ্যক্রমে লতু আজকাল খবরের কাগজ পড়ছে না। কোনো কিছুতেই তার আগ্রহ নেই। তাকে একরকম জোর করে খাওয়াতে হয়। ওপরে নিজের ঘরেই থাকে, নিচে নামলেও ডাইনিং স্পেসে এসে বিজনের ছবির দিকে ফিরে চেয়ে থাকে। আর বৌদিকে বলে, তোমরা আমাকে না বললে কি হবে? আমি জানি বিজু আর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না। ডক্টর নটরাজনের প্রেস কনফারেন্সের রিপোর্ট কাগজে প্রকাশিত হয়েছে এবং হেরোডোটাসের তথ্য সত্য প্রমাণিত হওয়ায় হইচই পড়ে গেছে। এ বিষয়ে খবরের কাগজে আরও নিবন্ধ এবং চিঠিপত্রও ছাপা হচ্ছে। একদিন দুপুরে বেশ কয়েক পৃষ্ঠা লিখে ক্লান্তি বোধ করলুম। কফি খাওয়ার ইচ্ছে হলো। হিটারে জল গরম করে নিজেই কফি বানিয়ে বিজনের ছবির সামনে একটা চেয়ারে বসে কফির কাপে চুমুক দিচ্ছি। বিজনের ছবিখানা দেখছি। রঞ্জন মন্দ আঁকেনি। বিজনের নাকের ডান দিকে ছোট্ট একটা বাদামি রঙের আঁচিল আছে, সেটাও আঁকতে ভোলেনি। হঠাৎ আমাকে চমকে দিয়ে ঘরের মধ্যে খুব ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। আমার কাপ ধরা হাত কেঁপে গেল। কাপটা নামিয়ে রাখলুম। ছবির দিকে চোখ পড়ল। হে কি, বিজন কোথায়? হে তো একটা কঙ্কাল। কঙ্কাল কঙ্কাল মিলিয়ে গেল। শীতল হাওয়াও চলে গেল। তারপর দেখলুম বিজনের ছবির উপর 2 ফোঁটা লাল রক্ত। ছবিতে কোথাও তো লাল রং নেই। রক্ত ফোঁটা কোথা থেকে এলো? কফি শেষ করে আমি ছবির কাছে যেয়ে দেখলুম রক্তের ফোঁটা নয়, ক্ষুদ্র 2টি পোকা। হাত দিতেই আমার হাতে লাল রং লেগে গেল। পোকা দুটোর রং সাদা। হাতের লাল রং মুছে আমি পোকা দুটোকে তুলে আমার ঘরে এনে ছোট্ট একটা কাচের গেলাস চাপা দিয়ে আমার টেবিলের একপাশে রেখে দিলুম। লতুকে কিছু বললুম না, যাতে তার চোখে না পড়ে। এই জন্যই আমি পোকা দুটোকে সরিয়ে নিয়ে গেলুম। পরদিন দুপুরে আমি বেরিয়েছিলুম। বেহালায় একজন ফিল্ম প্রযোজক ও ডিরেক্টরের সঙ্গে মিটিং ছিল। এরা আমার একটা গল্পের ছবি তুলবেন। টিভি পর্দার জন্য আমার একটা উপন্যাস সিরিয়াল করতে চান। রঞ্জনও বাড়ি নেই। সে দীপালিকে বলে গেছে তার ফিরতে রাত্রি 8টা হবে। বাড়িতে আছে শুধু লতু, দীপালি আর আমাদের কাজের লোক হারু। বাড়িতে ফিরতে সন্ধে হয়ে গেল। বাড়ি ঢুকেই টের পেলুম কিছু একটা গোলমাল হয়েছে। ঘরে একটা ছোট তক্তপোষ আছে। লিখতে লিখতে ক্লান্তি লাগলে আমি সেই তক্তপোষে শুই। দেখি কি, সেই তক্তপোষে রমেশ শুয়ে রয়েছে। বিড়বিড় করে কি বকছে আর মাঝে মাঝে মাথা নাড়ছে। আমি ওকে গ্রাহ্য না করে ঘর থেকে বেরিয়ে ভেতরে ঢুকলুম।
আমি যে বাড়ি ফিরেছি তা দীপালি ও লতু টের পেয়েছিল, তাই তারা কিছু বলবার জন্য উত্তেজিতভাবে আমার দিকে এগিয়ে এলো। বেশ জোরেই বললুম, রাস্কেলটাকে আমি আসতে বারণ করেছিলুম, কেন এসেছে? রাস্কেলটার কি হয়েছে? বেটাকে দেখছি মেরে তাড়াতে হবে। দাদা, ওই শয়তানটা একটা কুগ্রহ। কি করেছে জানো? বাইরের দরজায় কড়া নাড়তে আরো দরজা খুলে দিয়েছিল। বৌদি তখন নিচে চা করছিল, আমি ওই চেয়ারটায় বসেছিলাম। শয়তানটার এত সাহস, সোজা এখানে চলে এসেছে। আমরা নিচে না থাকলে ওপরেই উঠে যেত। আমার সামনে দাঁড়িয়ে বলে কি না, ললিতা, বিজন তো আর নেই। আমি আগে যে প্রস্তাব করেছিলাম সেটা কি তোমার মনে আছে? বলতে বলতে বিজুর ছবির নিচে ওই চেয়ারটায় বসে যেই আমাকে বলেছে, আমি তোমাকে ঘরণী করতে চাই। যেই না এই কথাটা বলা, সঙ্গে সঙ্গে বিজুর ছবির ওপর থেকে পড়লো। ছবির ভারী ফ্রেমে কোনা লেগে ওর কপাল ফেটে গেল। তারপর ডেভিলটা চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। হারুর সঙ্গে ওর ভাইপো দেখা করতে এসেছিল, দুজনে ধরাধরি করে তোমার ঘরে তক্ত বসে শুইয়ে দিয়েছেন। দীপালি বলল, লোকটা ঘরে ঢোকার পর থেকে মাঝে মাঝে নিজের পিছন দিকে চেয়ে দেখছিল। তুমি বিশ্বাস করবে না, লোকটা যখন লতুর সামনে দাঁড়িয়ে কথা বলছিল তখন আমি দেখেছিলুম দুটো ছায়া। একই মানুষের দুটো ছায়া কি করে হয়? এই আলো ওর গায়ে পড়েছিল, তাতেই ছায়া পড়তে পারে, কিন্তু ও দুটো ছায়া কি করে হয়? ভুল দেখেছি? বিজনের ছবিখানা তখনও টাঙানো হয়নি, দেওয়ালে ঠেস দিয়ে রাখা ছিল। ছবির দিকে চাইলুম, কোনো পরিবর্তন লক্ষ্য করলুম না। দীপু, আমাকে চট করে একটু চা দাও না, গলাটা শুকিয়ে গেছে। চা খেয়ে বেটাকে তাড়াতে হবে। হারু, তোকে বললেই ক্লাব থেকে নরেন আর দুলালকে ডেকে আনবি। বেটাকে উত্তম মধ্যম না দিলে ওর আক্কেল হবে না। চা খেয়ে আমি ঘরে ঢুকে দেখি রমেশ উঠে বসছে। আমি ঘরে ঢুকতেই জড়িয়ে জড়িয়ে বলল, আপনি পোকা দুটো কোথায় পেলেন? কেন? যেখান থেকে পাই না কেন, তোমার কি দরকার? তুমি ভালো ভালো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তো দেখি। যাব, এই পোকা এখানে কি করে এলো? হিমালয়ের যে অঞ্চলে আমরা অভিযান চালাচ্ছিলাম সেখানে এই পোকা অজস্র। মাঝে মাঝে ওরা দেহ থেকে লাল রঙের কিছু মোচন করে। বরফের উপরে ওই পোকা দেখেছি। সেই পোকা এদেশে কি করে এলো? রমেশ জড়িয়ে জড়িয়ে কথা বলছিল, মাঝে মাঝে দু হাত দিয়ে মাথাটা টিপছিল আর পিছন দিকে ঘাড় বেঁকিয়ে চেয়ে দেখছিল। আমি তেড়ে মেড়ে বললুম, পোকা নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না, তুমি বিদায় হও। চি 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 চি, তুমি বিজনের বন্ধু, তোমার এমন আচরণ লজ্জা করে না? গেট আউট! রমেশ উঠে দাঁড়ালো, তার পা টলছে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে পিছন ফিরে দেখল, আমিও দেখলুম দুটো ছায়াই রমেশেরই। রমেশ দাঁড়িয়ে পড়ে দু হাত তুলে হঠাৎ চিৎকার করে উঠল, বিজন ভাই, আমাকে মুক্তি দে, আমি আর সহ্য করতে পারছি না। তখন আমার ঘাড়ে শয়তান চেপেছিল। শয়তান আমাকে বলল, একটু ঠেলা দিলে বিজন খাদে পড়বে আর মরবে, তোর পথ পরিষ্কার। আমিও ঠেলা মারলাম প্রাণের বন্ধুকে। ভাই বিজন, আমাকে মুক্তি দে। আরও কিছু বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তায় নামলো, রাস্তায় আলো জ্বলছে, দুটো ছায়া তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমার পাশে এসে দীপালি আর লতু দাঁড়িয়েছিল। তারাও দেখল, মানুষ এক, ছায়া দুই। যাক, আপদ বিদায় হলো এবং চিরতরে। পরদিন সকালে দেখা গেল আমাদের বাড়ি থেকে কাছেই একটা গাছের ডালে দড়িতে গলায় ফাঁস লাগিয়ে রমেশ ঝুলছে। এদিকে বিজনের ছবিতে তার দুটো ঠোঁটে সেই হাসি ফিরে এসেছে।